এভরিওয়ান। ভালো না থাকলে ভালো থাকতে হবে। সো ভালো আছি, তোমরাও ভালো থেকো। খারাপ সময় গেলে অবশ্য বই পড়ো, সময়টা কেটে যাবে। আর হ্যাঁ, এই স্টোরিটা পুরোটাই আমার লেখা নয়, অন্য কারো লেখা। বাট এখানে অনেক কিছুই আমি নিজে থেকে এড করেছি, কারণ অন্যদের গল্প সবসময় তোমার একার পুরোটাই ভালো লাগবে এমন কোনো কথা নেই। আর আমার প্লেলিস্টে থাকা গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে, প্রিয়জনদের শেয়ার করতে পারো। ভালো থেকো, টাটা। আর যারা নতুন আছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবে। অনেক দিন পর আবার নিজের জায়গা, নিজের শহরে এয়ারপোর্টের বাইরে পা রাখতেই একটা খুব জোরে শ্বাস নিলাম। কতদিন পর পেলাম নিজের দেশের মাটির গন্ধ। দীর্ঘ 10 বছরে বদলে গেছে অনেক কিছু, তবে সেই মাটির গন্ধ একই আছে। বৃষ্টির বেগটা বেড়েছে, ইচ্ছে করছে ময়ূরকম তুলে নাচতে, কিন্তু বড় হয়ে গেছে যে লোকের ভাব নাই জল ঢেলে এখন আর আগের মতো যা খুশি করা যায় না। পেছন থেকে আবার 10 বছর আগের চেনা গলাটা শুনতে পেলাম। তো আজে নাকি বলবো ডক্টর কিমতেও। দীর্ঘ 10 বছরের প্রতীক্ষার অবসান। মানুষটার চেহারাটাও অনেকটা বদলে গেছে। রোগা ছেলেটা আজকে একজন সুপুরুষ। এমন সুপুরুষের বর্ণনা দিতে গেলে তো শেষই হবে না যে। সব মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় এক পুরুষ। দীর্ঘ বছরগুলোর পর মানুষটাকে দেখে আমার দগ্ধ হৃদয় পেল শান্তির বাড়ির শীতল স্পর্শ। সেই সাথে ঈশান কোণে জমে থাকা কালো মেঘের মতো ঘনিয়ে এলো একরাশ অভিমান। খুব বলতে ইচ্ছে করছে, গলা ফাটিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন গো এই দীর্ঘ 10 বছরে আমার একটিবার খোঁজ নেওয়া গেল না? একটা ফোন তো অন্তত করতে পারতে। একবারও জানতে ইচ্ছে করলো না তোমায় ছাড়া দীর্ঘ 10 বছর কিভাবে কাটিয়েছি। যে মেয়েটা তুমি হাত ধরে রাস্তা পার করে না দিলে বাড়ির সামনের অন্ধকার গলিটাও একা পার হতে পারতো না। সে এই দীর্ঘ 10 বছর তোমাকে ছাড়া একা একা কিভাবে কাটিয়েছে। কি দোষ করেছিলাম আমি, বলতে পারো তুমি? কি রে তোরা, এত কি ভাবছিস? নাকি আমাকে চিনতেই পারছিস না তুই? তাহলে আমার পরিচয়টা দিতেই হয়, বল। হাই, মাইসেলফ জিওন। বর্তমানে থাক থাক, আর বলতে হবে না। তোমাকে আমি চিনতে একটু ভুল করিনি, বরং এতদিন পর আমাকে এক দেখায় তুমি যে চিনে গেছো, এটা ভেবে একটু আশ্চর্য হচ্ছিলাম। হাসাস না তোয়া, তোকে সেই ছোট্ট থেকে চিনি। আমার ছোটবেলার বন্ধু বলে কথা। হ্যাঁ আমি জানি, আমি তোর থেকে 9 হলেও 4 বছরের বড়। তাতে কি বল, তুই তো আমার বন্ধু। বন্ধুত্ব কি বয়স দেখে হয় বল? কথাগুলো শুনে আমার অভিমান যেন দলা পাকিয়ে আবার গলার কাছে উঠে এলো। শুধুই বন্ধু আর কিছুই না? সব ভুলে গেলে তুমি? নাকি সেদিন সবকিছু আজ তোমার কাছে মাত্রই দুর্ঘটনা আর বাকি বন্ধুত্ব বলল? তাহলে এতদিন এই বন্ধুকে ভুলে থাকলে কিভাবে? আমার কোথায় হারিয়ে গেলি তোয়া? খুব জোরে বৃষ্টি হবে যে, তাকিয়ে দেখ আকাশটা কেমন কালো হয়ে এসেছে। এবার তাড়াতাড়ি চল, বাড়িতে সবাই অপেক্ষা করছে যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই আমার মনে মনে বলে উঠলাম। সারপ্রাইজ কথাটা শুনে যেন মেঘের আড়াল থেকে ঝিলিক মারলো কোনো মিষ্টি চাঁদপানা মুখ। সেভাবেই মুখে একটা হাসি খেলে গেল। সারপ্রাইজ শব্দটা আমার কাছে পুরনো দিনের বেশ সুন্দর স্মৃতি মনে করিয়ে দেয়। তবে এই খুশি কি অন্তহীন? ড্রাইভিং সিটে বসে আছে জিওন দাবাই, আমি তার পাশে। গাড়ির কাজ তোলা, বাইরে অন্তহীন বৃষ্টি নেমেছে। সময়টা কাটানোর জন্য জিওনদা গান চালিয়ে দিল, সেখানেও বৃষ্টির আমেজ। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবদার জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপকথা আনাচে কানাচ।
গান শুনতে শুনতে আর স্মৃতির গতিপথ খুঁজতে খুঁজতে কখন যে বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছি বুঝতে পারিনি। এই যে ম্যাডাম, আজকে গাড়িতেই থাকার ইচ্ছা নাকি? ভেতরে যাওয়া হবে না? বুঝতে পারলাম গন্তব্যে এসে গেছি, যদিও মন বলছিল এই পথ যদি না শেষ হয়। মনের কথা কি বাইরে আর খাটে? পা রাখলাম বাড়ির ভিতরে। আমাকে দেখে বাবা আর মামনি এগিয়ে এলেন। মামনি আমাকে বুকে জড়িয়ে ধরলো। ওনার চোখে আনন্দের জল। জীবনের বাবা মাকে আমি বাবা আর মামনি ডাকি। কতদিন পর আমার বুকে পেলাম রে তোকে। যদি উপায় থাকতো আমার বুকের খাঁচায় বন্দি করে রেখে দিতাম, কোথাও যেতে দিতাম না তোকে। বাবাইয়ের হাত আমার মাথায় আর কণ্ঠটা ভারী। কেমন আছিস রে? এই বড়টাকে ফেলে 10 বছর কাটিয়ে দিতে পারলি, একবার আমাদের কথা মনে পড়লো না তোর? আমি কি ইচ্ছে করে গিয়েছিলাম নাকি বাবাই? আমাকে তো যেতেই হয়েছিল। আমার কি কষ্ট হয় না নাকি তোমাদের ছেড়ে থাকতে বলো? সদ্য বুকের ভেতর জমে থাকা অভিমানের বরফ চোখের জলের মধ্যে দিয়ে গলে বাইরে বেরিয়ে আসতে শুরু করলো। তাকে রোখে আর কি? হয়তো অনেকটা সময় এভাবেই কেটে যেত মান অভিমানে। ঠিক সেই সময়ে মা, তোমাকে গেস্ট রুমটা পরিষ্কার করে রাখতে বলেছিলাম, করিয়েছো? তো এবার আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওর তো ফ্রেশ হতে হবে, ঠান্ডা লেগে যাবে। কত আজ থেকে এখানে আছে, পরে না হয় তোমাদের প্রাণের আলাপ সেরে নিও। জীবনের মুখের কথা শুনে আমি স্তব্ধ। চোখে জল মুছে সোজা হয়ে দাঁড়ালাম। অস্পষ্ট ভাবে মুখে এলো গেস্ট রুম। চোখের দৃষ্টিতে শূন্যতা। এতদিন তো জীবনের পাশের রুমটা আমার জন্য নির্দিষ্ট ছিল। যখন আসতাম ওই রুমেই থাকতাম। আজ তাহলে গেস্ট রুম কেন? তাহলে এটা কি ছিল আমার জন্য সারপ্রাইজ? আমার বাবা একজন আর্কিটেক্ট আর মা গায়িকা। মা আর মামনি বাল্যবন্ধু। তাদের দু জায়গায় বিয়ে হলেও বন্ধুত্বের বন্ধন কখনো ছিন্ন হয়নি। বাবা কর্মসূত্রে দীর্ঘদিন এই শহরে ছিল। সে সূত্রে জ্ঞান হবার পর থেকে আমার এই বাড়িতে আসা যাওয়া। আমি যখন ক্লাস 8 এর শেষের দিকে পড়ি, বাবা বদলি হয়ে অন্য শহরে চলে যান। বছরের মাঝামাঝি সময় ছিল সেটা। সে সময় আমি এই বাড়িতে থেকে পরীক্ষা দিই। যেহেতু তখন ক্লাস 12 এর ছাত্র। এরপরে দু একবার এসে এই বাড়িতে থেকেছি, সে নির্দিষ্ট ঘরে। কিন্তু একটা ঘটনার পরে, যাক, অতীতের কথা অতীতের পাতায় রেখে আমি পা বাড়ালাম গেস্ট রুমের দিকে। সময়ের বিবর্তনে চেনাগুলো হঠাৎ অচেনা হয়ে যায়। যে বাড়িতে পা রাখা মাত্রই আমি নামক মানুষটা কোনো জায়গায় স্থির থাকতো না, সে আমি আজ অতিথি কক্ষে অতিথির লক্ষণ রেখায় সীমাবদ্ধ আবদ্ধ আছি। ফ্রেশ হয়ে সে রুমের সোফায় গায়ে নিয়ে দিলাম। বাকি কাপড়গুলো এখনো খুলিনি, ইচ্ছেও করছে না। বারবার মনে হচ্ছে খুব ভুল হয়ে গেল। এর চেয়ে কোনো হোটেলে উঠেই আমার ভালো ছিল। মায়ের কথা শুনে হুট করে এখানে উঠে আসা কোনো বাবাই উচিত হয়নি। নিজেকে বড্ড ছোট লাগছে। সেই সকালবেলা একটু খেয়ে বেরিয়েছিলাম, এখন বড্ড খিদে পাচ্ছে। আগের মতো অবস্থা থাকলে এতক্ষণ হয়তো সোজা রান্না করে ঢুকে যেতাম। হয়তো আমার খিদে পেয়েছে বলে বাড়ি মাথায় করে নিতাম। আজ আর তা সম্ভব না। তাই নিজের কেনা বোতলের জলটাই খেয়ে একটু চোখটা বন্ধ করে রইলাম। কি রে তোয়া, খিদে পাইনি? আগে হলে তো বাড়ি মাথায় করে রাখতি, এবার কি হলো? মামনির কথায় চোখ খুললাম। উনি নিজেই ডাকতে এলো, কিন্তু ওনার প্রশ্নের উত্তর কি দেব? আগে তো বাড়ির মেয়ে ছিলাম, এখন তো অতিথি মাত্র। একটু বুকে বাঁচলেও মুখে আনা যাবে না। অতিথির কি চেয়ে খাওয়া সাজে বলো? তাই মুখে বললাম, এখন কি আর আগের মতো আছি বলো? এখন অনেক কিছু সহ্য করা শিখে গেছি গো। মামনি জল ভরা চোখে বলল, সেই তো, আমাদের মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। সেই জন্য বোধহয় সর্বসহা উপাধিটা শুধু মেয়েদের জন্য বরাদ্দ। বলে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যা গড়িয়ে আসছে, কিছুই ভালো লাগছে না, বড্ড একা লাগছে। একাই তো আমি দীর্ঘ সময় পার করে এসেছি, তবু কেন জানি না আজ একাকিত্ব আমাকে গ্রাস করতে চাইছে। বাইরের আকাশের মতো আমার মনের অবস্থা কি। মনে থাক আড়ালে মাঝে মাঝে ছুটে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছে যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। এখন তো আগের চাইতে অনেক বেশি ভালোবাসতো। চোখ খুলে উত্তর দিলাম, ওই আর কি জীবনদা। তোকে যে কথাটা বলতে এলাম, যেভাবে বৃষ্টি নেমেছে, আজ আর মনে হয় না তোকে সারপ্রাইজ দেওয়া যাবে। কালকের জন্য অপেক্ষা করতে হবে রে। সে না হয় করলাম। তারপর বলো, কেমন আছো? কেমন আছি? আমাদের জীবনের অমূল্য সম্পদ সময়, সেগুলো কিভাবে অতিবাহিত হয় তোর তো অজানা থাকার কথা। তবু ওর মাঝে সময় বের করে বেশ ভালোই আছি। আর তুই কেমন আছিস? আমি ওই একই রকম। ঠিক একই রকম নয়, অনেকটা অন্যরকম। ব্যাগপত্র তো কিছুই গোছাসনি। সাহায্য লাগবে? কাউকে পাঠিয়ে দেব? না না, এখন আমি একাই চলতে শিখে গেছি। তাহলে তো ভালোই, অনেক বড় হয়ে গেছিস বল। সে তো হতেই হতো। তুই অনেক বদলে গেছিস তো। বদলাতে তো চাইনি, পরিস্থিতি বদলে দিয়েছে। পরের দিন সকালে বৃষ্টি অনেকটাই কমে এলো। ঘরে আর কতক্ষণ বসে থাকা যায়? যত দ্রুত সম্ভব কোয়ার্টারের ব্যবস্থা করতে হবে। আগামী সপ্তাহে পেয়ে যাওয়ার কথা, কিন্তু এই সপ্তাহে হলেই বেশি ভালো হবে। ফোনে আর কত টাকাটা দেওয়া যায়? একবার সশরীরে হাজির হলে কাজটা দ্রুত হবে। তাছাড়া আগামীকাল ওখানে প্রথম ডিউটিতে জয়েনিং, প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার তো আছে। রেডি হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে বেশি এলো হই হুল্লোড়ের আওয়াজ। চোখে পড়ল জীবনের হাসি মুখ, দেখে খুব ভালো লাগলো। নিজের ঠোঁটেও হাসি খেলে গেল, কিন্তু দ্রুত সে হাসিটা মেকি হয়ে গেল। তো তোকে বলেছিলাম না তোর জন্য সারপ্রাইজ আছে? এই হলো তোর সারপ্রাইজ। জীবনের আড়াল থেকে বেরিয়ে এলো একটা সুন্দরী মেয়ে। আন্দাজ বয়স 26 হবে হয়তো, বেশ স্টাইলিশ। পরিচয় করিয়ে দিই, এই হলো লিসা, আমার হবি। বিগত 6 মাস ধরে আমরা রিলেশনে আছি। সত্যি অবাক হলাম। চোখের কোণ ভিজে আসতে চাইলেও মনকে কঠিন ভাবে শাসন করলাম, না এটা সঠিক সময় নয়। লিসা হাত এগিয়ে দিল আর আমিও। প্রাথমিক আলাপ পর্ব মিটল। এরপরেও যে আর সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল তা আমি জানতামই না। লিসা, তুমি এখন থেকে আমার পাশের ঘরে থাকবে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি, তোমার কোনো অসুবিধাই হবে না। আর সহ্য করতে পারছিলাম না, যে ঘর এতদিন আমার জন্য নির্দিষ্ট ছিল সেই ঘরে আজ অন্য কারোর বাস। হয়তোবা ভাগ্যের পরিহাস। দ্রুত কাজ আছে বলে বেরিয়ে গেলাম। ব্রেকফাস্টও করতে চাইলাম না। বাবাই মামনি কেউ বাধাও দিল না, বরং বলল, সাবধানে যাবি, আর বাইরে কিছু ঠিক করে খেয়ে নিবি। সারাদিন এদিক ওদিক করে ফিরতে রাত 11টা। ড্রয়িং রুমে পা রাখতে, কি রে তোয়া, খুব বড় হয়ে গেছিস? সেই যে সকাল সকাল বেরিয়ে গেলি, আর বাড়ি ফেরার কোনো নামই নেই। আমি মেডিকেল গিয়ে তোর খোঁজ নিলাম, তুই সেখানে নামে মাত্র দেখা করে এলি। তাহলে সারাটা দিন ছিলি কোথায়? তোর ফোন কেন বন্ধ? আসলে জিন্দা, আমি মানে চেনাশোনা একজনের সাথে। এই শহরে তোর চেনাশোনা একজন কি আছে? আর ফোন নাম্বার দে, আমি কথা বলে দেখবো। হচ্ছেটা কি? ও সারাদিন কিছু খেয়েছে কি খায়নি, আর বাড়িতে পা রাখা মাত্রই তুই পুলিশের মতো জেরা করতে শুরু করে দিলি। মা, আমাকে কথা বলতে দাও। ঠিক আছে, খেয়ে নে, তারপর যা খুশি বলার বলে দিস। মামুনি, তোমরা খেয়েছো? আগে না, মা আর আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। বাবা খেয়ে নিয়েছে। আর লিসা দি? ও
ও সবকিছু টাইম মতো করে, সে বিষয়ে ওর কোনো লজ্জা নেই, তাই ওর কথা তো আর চিন্তাই করতে হবে না। সরি, আমার জন্য খামোকা তোমাদের ঝামেলা পোহাতে হলো। বেশি পাকা পাকা কথা বলিস না তো। মা খেতে দিয়েছে, এবার চল খেয়ে নি। খেয়ে উঠে তোকে নিয়ে বসবো, আমার সব কথা ঠিক ঠিক উত্তর দিবি। প্রশ্ন করতে ইচ্ছে হলো, কোন অধিকারে? কিন্তু কথা বাড়ালাম না, ক্ষণিকের অতিথি তো, সীমানা অতিক্রম করা শ্রেয় নয়। সত্যি খাওয়ার পর অনেক রাত পর্যন্ত যারা করে গেল, কিন্তু একটা উত্তর মনের মতো না পেয়ে শুতে যাওয়ার আগে রীতিমতো শাসিয়ে গেল। এখন থেকে কোথায় যাচ্ছিস, কখন যাচ্ছিস, কখন ফিরবি, সব আমাকে জানিয়ে বাড়ি থেকে বের হবি। আর হ্যাঁ, তোর ফোন যদি বন্ধ থাকে না, তাহলে তোর একদিন কি আমার একদিন। না, এইভাবে থাকা যায় না, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। কথা বলে এসেছি, কয়েকদিন পরে কোয়ার্টারে শিফট করব। জানি অনেক আপত্তি উঠবে, কিন্তু এভাবে তো আর চলতে দিতে পারি না। তাছাড়া ওর জীবনে অন্য একটা মানুষ এসেছে, আমি চাই না আমার জন্য ওদের সম্পর্কে কোনো জটিলতা আসুক। মামুনিটাকে সকালে ঘুম ভাঙলো। তোয়া, এই শাড়িটা পরে তৈরি হয়ে নে, মন্দিরে যেতে হবে। কেন মামুনি, আজকে বিশেষ কিছু? হ্যাঁ রে পাগলি, তোর নিজের জন্মদিন, তোরই মনে নেই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি একবার বাড়িতে কথা বলে নি। ঠিক আছে। স্নান করে রেডি হয়ে নিলাম, শাড়ির সাথে একটুখানি সাজলে নয়। নিচে এসে দেখি বাবাই আর জন চা খাচ্ছে। লিসা দিকে দেখলাম না, জিজ্ঞাসা করলাম না, বেশি কৌতূহল ভালো নয় যে। বড়দের প্রণাম করলাম, জীবনকে করতে গেলে বাধা দিল। এই, আমি তোর থেকে এত বড় নই যে পা ছুঁয়ে প্রণাম করতে হবে। এখন চল। তুমিও যাবে নাকি? আমি না গেলে আর কে যাবে? কেন মামুনি? মা এখন যেতে পারবে না, দেরি করিস না, ফিরে এসে ব্রেকফাস্ট করে তোকে নিয়ে ডিউটিতেও যেতে হবে। ভুলে যাস না, আজ তোর জয়েনিং। আমাকে কিছু বলতে না দিয়ে এক প্রকার টেনে মন্দিরে নিয়ে গেল। ফেরার সময় বলল, বাড়িতে ঢুকে শাড়ি চেঞ্জ করে অন্য পোশাক পরে ডিউটিতে যাবি। কেন, শাড়ি কি দোষ করলো? অনেক দোষ, অনেকে হ্যাংলার মতো তাকিয়েছিল। শাড়িটা চলবে না, সাথে তো সাজগোজ আরো চলবে না। আমি আবার তো সাজগোজ করলাম কই? তাছাড়া লোক আমার দিকে তাকিয়েছিল, তোমার দিকে তো নয়। তোমার সমস্যা কোথায়? অত শুধু জানি না, শাড়ি পরে আর সাজগোজ করা চলবে না ব্যাস। মাঝে মাঝে বুঝি না, আমার উপরে তো অধিকার ফলাই কিভাবে। দুপুরে আরেক নাটক, দুজনে একটু তাড়াতাড়ি খেয়েছিলাম। মামুনির অর্ডার বাড়িতে খেতে হবে, তা আবার নিজে রান্না করেছে বলে কথা। চিটেপুটে খেলাম, পাশ থেকে জন বলে উঠল, প্লেটটা বোধহয় ধোয়ার আর প্রয়োজনই হবে না। আমি রেগে বলে উঠলাম, তোমার মতো নাকি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খাবো? এখন ভালো করে খেতেই শিখলে না, আবার বড় বড় কথা। বুড়িদের মতো কথা বলিস না তো। এইটুকু বাচ্চা মেয়ে আমাকে আবার শাসন করে, সাহস কত? তাছাড়া আমি কি তোর মতো পেটুক নাকি? আমাকে পেটুক বললে মাথার সব চুল টেনে ছেড়ে দেব, তখন টাক মাথায় টোপর পড়তে হবে বলে দিলাম। পাশ থেকে বড়দের হাসি শব্দ পেলাম। আগের মতো আগের সময় ফিরে গিয়েছি মনে হলো। ছি ছি, লিসা কি ভাবলো? দেখলাম তার কোনো বিষয়ে ভ্রুক্ষেপ নেই, নিজের ফোন নিয়ে ব্যস্ত। খাওয়া শেষ হতে এক্সকিউজ মি বলে বিদায় নিল। বিকাল গড়াতে না গড়াতে লিসাদের শপিং এর বায়না। তখনই শুনলাম সামনের সপ্তাহে নাকি ওদের এঙ্গেজমেন্ট, বিয়ে দেরি আছে, সামনের বছর হবে। জীবনে নাকি ইচ্ছা ছিল তাড়াতাড়ি সারার, কিন্তু লিসাদি এখনই দাম্পত্য জীবন শুরু করতে চায় না। আর ওদের শপিং এর আমেজে আমারও সাই দিতে হলো। আজ তোর জন্মদিন, তোর পছন্দ মতো কিছু নিবি চল। আমার শত আপত্তি ধোপে টেকলো না, ওর জেদের কাছে নতি স্বীকার করতেই হলো। ওরা দুজন নিজেদের মতো করে সামনে থেকে ব্যস্ত, আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। হবু স্বামী স্ত্রীর ব্যক্তিগত আলাপ আলোচনা কানে আসা
বা নেওয়া ভদ্রতার লক্ষণ নয়। সেই সাথে আমার কাছে বেদনাদায়ক তো বটে, তাই হেডফোনে শরণাপন্ন হলাম। হঠাৎ হাতে টান অনুভব করলাম, হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? চলে এসেছি তো। একসাথে পা বাড়ালাম তিনজন। লিসাদি গেল ড্রেস সেকশনে, পছন্দ মতো ডিজাইনার লেহেঙ্গার পাশাপাশি কিছু ওয়েস্টার্ন ড্রেস কিনল। তারপর জুয়েলারি সেকশনে গিয়ে ডায়মন্ডের সেট নিল। আন্টি পছন্দ করতে গিয়ে দুজনেই কনফিউজড। আমার শরণাপন্ন হলে আমি পরিষ্কার জানালাম, আমার পছন্দ খুব সাধারণ গো, তোমাদের সাথে মিলবে না। শেষে লিসাদি বেশ দামি ডায়মন্ডের রিং পছন্দ করলো। জিয়ন অবশ্য একটা সিম্পল ডিজাইনের আন্টি বেছে নিল। তুই কি নিবি তোয়া? তুই একটা কিছু পছন্দ কর। না না জিয়নদা, আমি সব কিছুই নেব না। তাহলে কোনো ড্রেস যদি পছন্দ হয় দেখ, লিসার সাথে গিয়ে কিনে আন। আরে ছাড়ো তো, আমার যেগুলো আছে সেগুলোই পড়া হয়ে ওঠে না ঠিক মতো, আবার নতুন। তাহলে তোর কিছুই লাগবে না, সেটা হয় নাকি রে? নেব তো, কেন নেব না? চল আমার সাথে। ফুড সেকশনে গিয়ে একটা চকলেটের প্যাকেট নিলাম। বেশ, এতটুকুই? হ্যাঁ, এটাই অনেক। এবার তোমরা বরং চলো, আমি তোমাদের ট্রিট দেব। ওরে বাবা, চকলেটের জন্য তুই আবার আমাদের ট্রিট দিবি? সেটা কেন? আসলে এভাবে তিনজন একসাথে বেরোনোর সুযোগ পাবো কিনা তাই আর কি। চলো তো। ওদেরই পছন্দ মতো রেস্টুরেন্টে গিয়ে ওদের পছন্দ মতো খাবার অর্ডার করলাম। খেতে খেতে জিয়ন হঠাৎ বলে উঠল, তুই তো এখন থেকে এখানে থাকবি, তাহলে বললি কেন যে তিনজন একসাথে বেরোনোর সুযোগ পাওয়া যাবে না? তোমাদের বলা হয়নি, আগামী পরশুদিন কোয়ার্টারে শিফট করছি আমি। জিয়ন তো উত্তেজিত হয়ে উঠল, তুই কোয়ার্টারে শিফট করছিস মানে? আমাদের বাড়ি থাকতে তুই কোয়ার্টারে যাবি কেন? আর একা একা একটা মেয়ে এই অচেনা শহরে? ইম্পসিবল। এই ভূত তোর মাথা থেকে নামা, নইলে মারছিস তো একটা মার মাটিতে পড়বে না। তখনই লিসাদি মুখ খুলল, ও ডার্লিং, তুমি কি ভুলে গেছো এটা পাবলিক প্লেস? এখানে বসে এরকম অশিক্ষিত মানুষের মতো কথা বলছো কেন? সরি সুইটহার্ট, আসলে তোর সামনে থাকলে মাঝে মাঝে ভুলে যাই যে আমি স্কুল কলেজে পড়ুয়া ছেলেটা নই। ইটস ওকে বেবি, আসলে এরকম পরিবেশে আমি অভ্যস্ত নই, তাই আর কি। এইসব নেকামো আর নিতেই পারছিলাম না। মনে মনে ভাবছি, এতই যখন অধিকার বোধ, তাহলে আমি তোমাদের বাড়িতে গেস্ট রুমে কি করছি? গাড়িতে ওঠার সময় জিয়ন বলল, তুই বাড়িতে চল, কোয়ার্টার যাও, আমি বের করছি। পরের দিন সকাল সকাল তলব। বুঝলাম আমাকে নিয়ে গোল মিটিং হতে চলেছে, কিন্তু আর না, আমার সিদ্ধান্ত থেকে আমি নড়বই না। এত বছর যদি একা থাকতে পারি, এখনো পারবো। সকাল হতে জীবন বাবু বাড়িটা তো মাথায় তুলেছে। তোর কি এত বড় হয়ে গেছে নাকি যে ও একা একা থাকবে? আমরা নেই নাকি এরকম অচেনা জায়গা, তার উপর কোয়ার্টারে? সে কমফর্ট কোথায় পাবে যেটা বাড়িতে পাওয়া যায়? কি দরকার এত কষ্ট করার? আমার কথা তো আজকাল শুনতেই চাই না। তোমরা তো কিছু বলো। কি বলবো? তুই বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছিস। মা হিসেবে তোকে যদি সেই স্বাধীনতা দিতে পারি, তাহলে তোকে কেন দিতে পারবো না? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার তো নেই। জিয়ন না বসলেও বড়রা বিষয়টা বুঝেছে। কি রে তোয়া, তুই কি সত্যি? হ্যাঁ বাবাই, আমি। খুব ভালো সিদ্ধান্ত। তোর আত্মসম্মান বোধ দেখে আমি গর্ববোধ করছি। বাবা, তুমি এটা কি করছো? ও না হয় বাচ্চা মেয়ে, একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই বলে তোমরা ওকে? সেটা তুই বুঝবি না। যদি বুঝতে, তাহলে তোমরা তো আজকে আমাদের সাথেই থাকতো। তোরা কি সেই পুরনো ঘটনা ধরে বসে আছিস? আমি সেদিনও বলেছিলাম আর আজকে বলছি, ওই ঘটনাটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেটা বোধহয় এতদিনে তো ভুলে গেছে, তাই না রে তোয়া? তে মনে মনে বলে উঠল, কি ভুলবো আমি? সে বয়সটা কি এতটাই কম যে
এত বড় ঘটনা ভুলে যাব? বিজয়া দশমী ছিল। বরণ করে আসার সময় তোমার হাত থেকে আমার স্মৃতিতে সিঁদুর পড়ে গিয়েছিল, তাও আবার মণ্ডপে, শত লোকের সামনে। উপস্থিত অনেকেই বলেছিল ঈশ্বরের ইচ্ছা। আরো কত কি। দুই বাড়ি সবাই খুশি, ওদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আর কয়েকটা বছর অপেক্ষা, তারপর দুই পরিবার আত্মীয় হয়ে যাবে। কিন্তু তুমি বলেছিলে এইসব তুমি মানো না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। এই নিয়ে কোন রকম চাপ সৃষ্টি করলে বাড়ি থেকে চলে যাবে। সেই দিনই মা বাবা আমাকে নিয়ে চলে গিয়েছিল, তারপর আর আসা হয়নি। এরপর 10টা বছর হোস্টেল লাইফ, আমার পুরো একাকী জীবন। তারপরে কি আর বলবো আমি, আর কি কি ভুলবো? কি রে তোয়া, তাই তো? তুই কি এখনো পুরনো ঘটনা মনে করে বসে আছিস? হ্যাঁ বলতো। কি বলবো খুঁজে না পেয়ে বললাম। কি শুরু করেছো তোমরা? দুদিন বাদে জিয়নদার এঙ্গেজমেন্ট। লিসা তুই এখন সব শুনলে কি সব ভাববে বলো তো? তাছাড়া আমি তো আগে থেকে জানতাম কোয়ার্টারেই থাকবো, এটাই তো স্বাভাবিক। তাছাড়া সারা জীবন কি আতিথ্য গ্রহণ করা যায়? কি বললি তুই? তুই এবারের অতিথি? তার মানে তুই এবারের কেউ না? যা খুশি কর, আমি কিছুই বলবো না। রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল জিয়ন। আমারও খারাপ লাগছিল, কিন্তু একদিন না একদিন তো কথাগুলো উঠতই। সবচেয়ে বড় কথা, আমার সামনে অন্য কোনো মানুষকে নিয়ে সংসার করবে, আর একবারই তো আমি ওদের সাথে থেকে সুখী হওয়ার অভিনয় করে যাব। এত উদারতা তো আমি দেখাতে পারবো না। হ্যাঁ স্বামী, তুমি না মানলেও আমি মনে করি তুমি আমার স্বামী। আমি তোমারই পরিণীতা। তাই তো সবার চোখের আড়ালে, চুলের আবডালে এক চিলতে সিঁদুর আজও আমার স্মৃতি রাঙিয়ে দিই। এটা তো আমার অধিকার বলো। তোমার উপর দাবি না না করলাম। আর এতটুকু সুখ না হয় আমি হলাম। তুমি দুঃখ পেও না জিয়ন, লিসা দিকে নিয়ে সুখী হবে। তোমার সুখটাই তো আমার সুখ। কোয়ার্টারে শিফট হওয়ার পর আমার সাথে জিয়নের বিশেষ কোনো কথা হয়নি। এক জায়গায় কাজ করার সুবাদেই চলতে ফিরতে যতটুকু কথা হবার ঠিক ততটুকুই। এভাবে কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। একদিন রাউন্ড দিয়ে ফিরে এসে দেখি আমার কেবিনে বসে জিয়ন দিব্যি আইস করে কফি খাচ্ছেন। আমি সামনে যেতেই শুরু বাক্যবান। তুই তো আর এখন আমাদের আপন মনে করিস না যে ফোন করে বা ডাকলেই হয়ে যাবে। তাই অন্যদের মতো তোকেও কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে আসলাম। আগামী পর সমারা লিসার এঙ্গেজমেন্ট পার্টি, তোর নিমন্ত্রণ রইল। এইভাবে নিমন্ত্রণের ঘটা দেখে আমার এবার খুব খারাপ লাগলো। কি অদ্ভুত পরিস্থিতি, গেলে নিজেকে সামলাবো কি করে জানি না। আবার মনেও করা যাবে না। দফাটা অস্ত্র গড়িয়ে পড়লো। এবারে সেটা জীবনের চোখের আড়াল হলো না। সরি, আমি এভাবে বলতে চাইনি তোয়া। কাছে টেনে চোখের জল মুছিয়ে দিল। আসলে তুই ওইভাবে চলে আসাতে রাগ হয়েছিল, সেটাই বোধহয় দেখিয়ে ফেললাম। আমি চাই তুই কিন্তু সারাদিন ওই বাড়িতেই থাকবি। দিনের বেলা আশীর্বাদ আর রাতে রিং সেরিমনি। কিন্তু দিনের বেলা কি করে যাব? ডিউটি আছে তো। নতুন জয়েনিং করেছি, এখনই কিভাবে ছুটি নিব? তোর ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না তোয়া, আমি ব্যবস্থা করে দেব। না প্লিজ, এভাবে ক্ষমতার অপব্যবহার করো না। সকালটা না হয় বাদ দাও, সন্ধ্যায় ঠিক যাব। যাবি তো? যদি না যাস এসে তুলে নিয়ে যাব। কথাটা মাথায় থাকে যেন। আরেকটা কথা, এখানে আসার পর থেকে দেখছি ডক্টর বকুমের সাথে বেশ বন্ধুত্ব হয়েছে। অচেনা মানুষের সাথে এত মেলামেশা ভালো নয় তোয়া। একা থাকিস, সাবধানে থাকবি। যখনই দরকার পড়বে শুধু একটিবার ফোন করে দিস। জিয়ন চলে যেতেই চেয়ারে বসে পড়লাম। হে ভগবান, এইটা তোমার কেমন বিচার? নিজের ভালোবাসার মানুষ অন্যের হবে, আর আমি সাক্ষী থাকবো? হ্যাঁ ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি জিয়ন। যেদিন থেকে ভালোবাসার মানে বুঝেছি সেদিন থেকে শুধু তোমাকেই ভালোবাসি।
তাই তো সেই সিঁদুর এখনো আগলে রেখেছি। বাড়িতে এই নিয়ে কম কথা তো শুনতে হয়নি, তবুও মুছতে পারিনি। তাই সবার থেকে দূরে গিয়ে শুধু তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি। ভালো থেকো তুমি, ভালো থাকুক আমার ভালোবাসা। শাড়ি আর হালকা সাজ মানে যতটুকু করলেই নয়, পার্টি বলে কথা। তারপর বেরিয়ে পড়লাম। গিফট কি নেওয়া যায় তাই নিয়ে দ্বন্দ্বে ছিলাম, কারণ জীবনের কোনো কিছু নেই ব্যাপার নেই। কিন্তু সেদিন লিসাদের ভাব দেখে বুঝলাম দামি কিছু না হলে মন ভরবেই না। তাই বেশি কিছু ঝামেলা না করে লিসাদের জন্য রোজ বুকে আর জীবনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই। সন্ধ্যায় পার্টিতে পৌঁছাতেই জীবন দৌড়ে এলো। এত দেরি করলি কেন? তোর জন্য এখনো অনুষ্ঠান শুরু করতে পারিনি। বোকা বনে গেলাম, এখন তাড়াতাড়ি চল। আমি তো সামান্য অতিথি মাত্র, আমার জন্য অনুষ্ঠান শুরু না করার কি আছে? মঞ্চে টেনে তুলল। এভরিওয়ান, এইবার আমাদের ফ্যামিলি কমপ্লিট, এখন আমরা অনুষ্ঠান শুরু করতে পারি। বলতেই রিং এর ট্রে হাজির। লিসাতে জীবনের রিং হাতে তুলে নিয়ে পড়াতে গিয়ে দেখলো রিং টাইট, কিছুতেই ঢুকছে না, কিছুটা আটকে গেছে। এটা তো সেদিনের কেনা রিং নয় লিসা, তুমি চেঞ্জ করতে গেলে কেন? আসলে ওটা খুব সাধারণ ছিল, আমি তোমার জন্য একটু দামি দেখে অর্ডার দিয়ে এসেছি। আজ সকালেই ডেলিভারি দিয়েছে, কিন্তু এই তো দেখছি মাপে ভুল। কি করা যায় এখন? কি আর করা যাবে? তোর কাছে ভেসলিন জাতীয় কিছু আছে কি? ওয়েট দেখছি। ভেসলিন ছিল, আঙ্গুলে মাখিয়ে দিতেই রিংটা ঢুকে গেল, তবে টাইট হয়ে আছে। জীবনের মুখের দিকে তাকালাম। জীবন তখন কানের কাছে এসে বলল, এখন চুপ থাক, কাল গিয়ে বড় করে নিয়ে আসবো। এবার যখন জীবন লিসাকে রিং পরাতে গেল, রিংটা গেল পড়ে। তখনই লিসাদের রুড ভাবে বলে উঠল, এত দামি জিনিস একটু সাবধানে পরাতে হয়। এখানে কথা বলা মানে নিজেকে দোষী করা, ছোট করা। তাই রিং তুলে হাসি মুখে লিসাদিকে রিং পরিয়ে জীবন তাড়াতাড়ি স্টেজ ছাড়লো। আমার বিষয়টা খারাপ লাগলে কিছুই করার নেই, এসব তো ওদের নিজেদের ব্যাপার, এর সাথে না জড়ালেই ভালো। স্টেজ থেকে নেমে যেতে জীবনের ফ্রেন্ডসরা ঘিরে ধরল আমায়। জিমিন, সুগা, জিন, নামজুন, ওরাই। অবশ্য ওরা এখন বর্তমানে কাপেল হয়ে গেছে। কতদিন পর দেখলাম তোকে। তোয়া, কেমন আছিস তুই? এই তো, তোমরা কেমন আছো? আমরা সেই আগের মতো আছি। জিন পাশ থেকে বলে উঠল, তোরা তো লিসার সাথে আলাপি করলি না? তারপর ওরা সবাই পরিচয় পর্ব সেরে নিল। সোনা ফেলে আমার পেছনে ছোটাটা কি খুব বুদ্ধিমানের কাজ? খেপা খুঁজে খুঁজে ফেলে পরশ পাথর। তোরা এগুলো কি বলছিস? স্পষ্ট করে বল। কিছু না রে জন, আমরা বলছিলাম তোদের বেশ মানিয়েছে। আমি অবস্থা বুঝে খেটে পড়লাম, নিজের সম্মান যে নিজেরই হাতে। একটু এগোতেই ডক্টর ভোগমের সাথে দেখা। আমি কিছু খাইনি শুনিনি এক প্রকার জোর করে হাত ধরে খাওয়ার জায়গাতে নিয়ে গেলেন। প্লেটে অল্প কিছু নিলেও খাওয়ার ইচ্ছে তো নেই, তবুও কলিগ বলে সঙ্গ দিচ্ছিলাম। তখনই, তোয়া, আমার মোবাইলটা না একটু ভুল করে ঘরে ফেলে এসেছি, একটু নিয়ে আসবি? বাধ্য হয়ে সবার সামনে আর কি বলবো, তাই আনতেই গেলাম। মোবাইল কোথায়? কোথাও তো নেই। পেছন থেকে দরজা বন্ধের আওয়াজে চমকে উঠলাম। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলে পাবি না, কারণ জিনিসটা আমার কাছে। তাহলে? রাগে হুট করে আমার সামনে এসে দেয়ালের সাথে চেপে ধরল। বলেছিলাম না ডক্টর ভোগমের সাথে বেশি না মিশতে? তাহলে ওর সাথে এত হাসাহাসি কিসের? আবার ওর সাথে ফিরে যাওয়ার প্ল্যানও করছিস? তোর এত সাহস হয় কি করে রে? কোথাও যাবি না তুই, আজ রাতে এখানেই থাকবি। হাতটা ছাড়িয়ে জবাব দিলাম, আমি কারোর সাথে মিশলে তোমার কি?
লিসা দিও তো, কত লোকের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। কই, তুমি তো তখন কিছুই বলছো না। তোর সাথে ওর তুলনা হয় নাকি? ওর যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট বোঝদার, কার সাথে কতটুকু মিশতে হবে তাও জানে। তুই এখন অনেক ছোট, এখনো নিজের ভালো মন্দ বোঝার বয়স হয়নি। তাছাড়া তো কি জানি না, যা তো। চোখ নামিয়ে নিল। সুগারা তোর জন্য ওয়েট করছে, খোঁজ করছিল, মনে হয় ওদের কোনো প্ল্যান আছে। রাতের বেলা ড্রয়িং রুমে আসর বসেছে, মনে হচ্ছে 10 বছর আগের সময়ে ফিরে এসেছে। এইখানে সবাই আছে, লিসাদি ছাড়া। ওনার নাকি এসব ভালোই লাগে না। তাছাড়া রাত জাগলে চোখের তলার ডার্ক সার্কেল তৈরি হবে। তুই কপাল গুনে বউ পেয়েছিস রে। আরে ঘরের লক্ষ্মী তো। আমি তো ভাবছি নিয়ম তালিকার পাঠ নিতে আসবো। এসব শুনে জীবনের মুখটা ছোট হয়ে যাচ্ছে দেখে আমি বলে উঠলাম, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে? তুই কি কচি খুকি? এবার আমিও শুনিয়ে দিলাম, তাহলে তোমরা কি এখানে মশা মারতে বসেছ? না রে, দুজনের গান হবে তোদের। তোদের গান শুনিনি অনেকদিন হলো। জীবন এবার নিজে গেয়ে উঠল, আজ এই শুভ দিনে চোখে জল এলো না, ফিরে যা পাওয়ার নয়, তাকে মনে রেখো না। ও যত বলি ভুলে যেতে, মনে কথা শোনে না, চোখের আকাশে সে বৃষ্টি যে কমে না। তুমি চির সুখী হবে, কান্না মোছো তবে অভিমানিনী। ভাঙা স্বপ্ন ডেকে যায়, মনে পড়ে যায় প্রেমের কাহিনী। যার প্রেম দিতে জানে স্বার্থের বলিদান, ভালোবেসে ব্যথা ছাড়া চাই না সে প্রতিদান। ও জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়, হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয়। এই মঞ্চে থেকে যাবে শ্রদ্ধা অনুভবে অনুরাগিনী, কিছু পথে থেমে যায়, বাকি থেকে যায় প্রেমের কাহিনী। দুজনেই গাইতে গাইতে কেমন যেন বিভোর হচ্ছিলাম। শেষ হতেই আরএম বলে উঠল, যাই বলিস, দুজনে কিন্তু খুব ভালোই গেয়েছিস। আচ্ছা, তোরা কি গানের লাইনগুলোতে মনের কথাগুলো বের করে দিলি নাকি? আমরা দুজনে দেখে তাকালাম, হাসলাম, তারপর কথা ঘুরিয়ে দিলাম। মনের কথা কি সব জায়গায় বলা যায় বলো? এইভাবে গান আর গল্পে পুরো রাতটাই শেষ।